রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের অধ্যাপক। গল্পটি 4টি পর্বে পাঠ করব। আজ প্রথম পর্ব। কলেজে আমার সহপাঠী সম্প্রদায়ের মধ্যে আমার একটু বিশেষ প্রতিপত্তি ছিল। সকলেই আমাকে সকল বিষয়ে সমাজদার বলিয়া মনে করিত। ইহার প্রধান কারণ, ভুল হোক আর ঠিক হোক, সকল বিষয়ে আমার একটা মতামত ছিল। অধিকাংশ লোকই হ্যাঁ এবং না জোর করিয়া বলিতে পারে না। আমি সেটা খুব বলিতাম। কেবল যে আমি মতামত লইয়াইছিলাম তাহা নয়, নিজেও রচনা করিতাম, বক্তৃতা দিতাম, কবিতা লিখিতাম, সমালোচনা করিতাম এবং সর্বপ্রকারেই আমার সহপাঠীদের ঈর্ষা ও শ্রদ্ধার পাত্র হইয়াছিলাম। কলেজে এইরূপেই শেষ পর্যন্ত আপন মহিমা মহিয়ান রাখিয়া বাহির হইয়া আসিতে পারিতাম। কিন্তু ইতিমধ্যে আমার খ্যাতিস্থানে শনি এক নতুন অধ্যাপকের মূর্তি ধারণ করিয়া কলেজে উদিত হইল। আমাদের তখনকার সেই নবীন অধ্যাপকটি আজকালকার একজন সুবিখ্যাত লোক। অতএব আমার এই জীবন বৃত্তান্তে তাহার নাম গোপন করিলেও তাহার উজ্জ্বল নামের বিশেষ ক্ষতি হইবে না। আমার প্রতি তাহার আচরণ লক্ষ্য করিয়া বর্তমান ইতিহাসে তাহাকে বামাচরণ বাবু বলিয়া ডাকা যাইবে। ইহার বয়স যে আমাদের অপেক্ষা অধিক ছিল তাহা নহে। অল্পদিন হইল এম.এ পরীক্ষায় প্রথম হইয়া টনি সাহেবের বিশেষ প্রশংসা লাভ করিয়া বাহির হইয়া আসিয়াছেন। কিন্তু লোকটি ব্রাহ্ম বলিয়া কেমন তাহাকে অত্যন্ত সুদূর এবং স্বতন্ত্র মনে হইত। আমাদের সমকালীন সমবয়স্ক বলিয়া বোধ হইত না। আমরা নব্য হিন্দুর দল পরস্পরের মধ্যে তাহাকে ব্রহ্মদৈত্য বলিয়া ডাকিতাম। আমাদের একটি তর্কসভা ছিল। আমি সে সবার বিক্রমাদিত্য এবং আমি সেই সবার নবরত্ন ছিলাম। আমরা 36 জন সভ্য ছিলাম। তন্মধ্যে 35 জনকে গণনা হইতে বাদ দিলে কোনো ক্ষতি হইত না এবং অবশিষ্ট একজনের যোগ্যতা সম্বন্ধে আমার যেরূপ ধারণা, উক্ত 35 জনেরও সেই রূপ ধারণা ছিল। এই সবার বার্ষিক অধিবেশন উপলক্ষে আমি কার্লাইলের সমালোচনা করিয়া এক ওজস্বী প্রবন্ধ রচনা করিয়াছিলাম। মনে দৃঢ় বিশ্বাস ছিল তাহার অসাধারণত্বে শ্রোতা মাত্রেই চমৎকৃত হইবার কথা ছিল, কারণ আমার প্রবন্ধে কার্লাইলকে আদ্যপান্ত নিন্দা করিয়াছিলাম। সে অধিবেশনের সভাপতি ছিলেন বামাচরণ বাবু। প্রবন্ধ পাঠ শেষ হইলে আমার সহাধ্যই ভক্তগণ আমার মতে অসমসাহসিকতা ও ইংরাজি ভাষার বিশুদ্ধ তেজস্বিতায় বিমুগ্ধ ও নিরুত্তর বসিয়া রহিল। কাহারও কিছু বক্তব্য নাই শুনিয়া বামাচরণ বাবু উঠিয়া শান্ত গম্ভীর স্বরে সংক্ষেপে বুঝাইয়া দিলেন যে আমেরিকার সুলেখক সুবিখ্যাত লাউয়েল সাহেবের প্রবন্ধ হইতে আমার প্রবন্ধটির যে অংশ চুরি সে অংশ অতি চমৎকার এবং যে অংশ আমার সম্পূর্ণ নিজের সেইটুকু পরিত্যাগ করিলেই ভালো হইত। যদি তিনি বলিতেন লাউয়েলের সহিত নবীন প্রবন্ধ লেখকের মতের এমন কি ভাষারও আশ্চর্য অবিকল ঐক্য দেখা যাইতেছে, তাহা হইলে তাহার কথাটা সত্য হইত, অথচ অপ্রিয় হইত না। এই ঘটনার পর সহপাঠী মহলে আমার প্রতি যে অখণ্ড বিশ্বাস ছিল তাহাতে একটি বিদারণ রেখা পড়িল। কেবল আমার চিরানুরক্ত ভক্তগ্রগণ্য অমূল্যচরণের হৃদয় লেশমাত্র বিকার জন্মিল না। সে আমাকে বারংবার বলিতে লাগিল, তোমার বিদ্যাপতি নাটকখানা ব্রহ্মদৈত্যকে শুনাইয়া দাও, দেখি সে সম্বন্ধে নিন্দুক কি বলিতে পারে। রাজা শিবসিংহের মহিষী লছিমা দেবীকে কবি বিদ্যাপতি ভালোবাসিতেন এবং তাহাকে না দেখিলে তিনি কবিতা রচনা করিতে পারিতেন না।
এই মর্ম অবলম্বন করিয়া আমি একখানি পরম শোকাবহ উচ্চ শ্রেণীর পদ্য নাটক রচনা করিয়াছিলাম। আমার শত্রুবর্গের মধ্যে যাহারা পুরাতত্ত্বের মর্যাদা লঙ্ঘন করিতে চাহেন না, তাহারা বলিতেন ইতিহাসে এরূপ ঘটনা ঘটে নাই। আমি বলিতাম সে ইতিহাসের দুর্ভাগ্য, ঘটিলে ইতিহাস ঢের বেশি সরস ও সত্য হইত। নাটকখানি যে উচ্চ শ্রেণীর সে কথা আমি পূর্বেই বলিয়াছি। অমূল্য বলিত সর্বোচ্চ শ্রেণীর। আমি আপনাকে যতটা মনে করিতাম সে আবার আমাকে তাহার চেয়েও বেশি মনে করিত। অতএব আমার যে কি এক বিরাট রূপ তাহার চিত্তে প্রতিফলিত ছিল, আমিও তাহার ইয়ত্তা করিতে পারিতাম না। নাটকখানি বামাচরণ বাবুকে শুনাইয়া দিবার পরামর্শ আমার কাছে মন্দ লাগিল না, কারণ সে নাটকে নিন্দাযোগ্য ছিদ্র লেশমাত্র ছিল না, এইরূপ আমার সুদৃঢ় বিশ্বাস। অতএব আর একদিন তর্কসভার বিশেষ অধিবেশন আহূত হইল। ছাত্রবৃন্দের সম্মুখে আমি আমার নাটকখানি পাঠ করিলাম এবং বামাচরণ বাবু তাহার সমালোচনা করিলেন। সেই সমালোচনাটি বিস্তারিত আকারে লিপিবদ্ধ করিবার প্রবৃত্তি আমার নাই। সংক্ষেপে তো সমালোচনাটি আমার অনুকূল হয় নাই। বামাচরণ বাবুর মতে নাটকগত পাত্রগণের চরিত্র ও মনোভাব সকল নির্দিষ্ট বিশেষত্ব প্রাপ্ত হয় নাই। বড় বড় সাধারণ ভাবের কথা আছে, কিন্তু তাহা বাষ্পবৎ অনিশ্চিত। লেখকের অন্তরের মধ্যে আকার ও জীবন প্রাপ্ত হইয়া তাহা সৃজিত হইয়া ওঠে নাই। বিশ্রীকের পুচ্ছ দেশেই হুল থাকে। বামাচরণ বাবুর সমালোচনার উপসংহারে তীব্রতম বিষ সঞ্চিত ছিল। আসন গ্রহণ করিবার পূর্বে তিনি বলিলেন, আমার এই নাটকের অনেকগুলি দৃশ্য এবং মূল ভাবটি গেটে রচিত টাসো নাটকের অনুকরণ, এমনকি অনেক স্থলে অনুবাদ। এ কথার সদুত্তর ছিল, আমি বলিতে পারিতাম হোক অনুকরণ, কিন্তু সেটা নিন্দার বিষয় নয়। সাহিত্য রাজ্যে চুরিবিদ্যা বড় বিদ্যা এমনকি ধরা পড়িলেও সাহিত্যের বড় বড় মহারাজগণ এই কাজ করিয়া আসিয়াছেন, এমনকি শেক্সপিয়ারও বাদ যান না। সাহিত্যে যাহার অরিজিনালিটি অত্যন্ত অধিক, সেই চুরি করিতে সাহস করে, কারণ সে পরের জিনিসকে সম্পূর্ণ আপনার করিতে পারে। ভালো ভালো এইরূপ আরও অনেক কথা ছিল, কিন্তু সেই দিন বলা হয় নাই। বিনয় তাহার কারণ নহে। আসল কথা, সেদিন একটি কথাও মনে পড়ে নাই। প্রায় 5-7 দিন পরে একে একে উত্তরগুলি দৈবগত ব্রহ্মাস্ত্রের ন্যায় আমার মনে উদয় হইতে লাগিল। কিন্তু শত্রুপক্ষ সম্মুখে উপস্থিত না থাকাতে সে অস্ত্রগুলি আমাকেই বিধিয়া মারিল। ভাবিতাম এই কথাগুলি অন্তত আমার ক্লাসে ছাত্রদিগকে শুনাইয়া দিব, কিন্তু উত্তরগুলি আমার সহাধ্যায় গর্ধবদিগের বুদ্ধির পক্ষে কিছু অতিমাত্র সূক্ষ্ম ছিল। তাহারা জানিত চুরি মাত্রেই চুরি। আমার চুরি আর অন্যের চুরিতে যে কতটা প্রভেদ আছে তাহা বুঝিবার সামর্থ্য যদি তাহাদের থাকিত, তবে আমার সহিত তাহাদের বিশেষ প্রভেদ থাকিত না। বিয়ে পরীক্ষা দিলাম, পরীক্ষায় উত্তীর্ণ হইতে পারিব তাহাতে আমার সন্দেহ ছিল না, কিন্তু মনে আনন্দ রহিল না। বামাচরণের সেই গুটিকতক কথার আঘাতে আমার সমস্ত খ্যাতি ও আশার অপ্রভেদী মন্দির ভগ্নস্তূপ হইয়া পড়িল। কেবল আমার প্রতি অবোধ অমূল্যের শ্রদ্ধা কিছুতেই হ্রাস হইল না। প্রভাতে যখন যশোর সূর্য আমার সম্মুখে উদিত ছিল, তখনও সেই শ্রদ্ধা অতি দীর্ঘ ছায়ার ন্যায় আমার পদতল লগ্ন হইয়াছিল। আবার সায়াহ্নে যখন আমার যশোর সূর্য অস্তোন্মুখ হইল, তখনও সেই শ্রদ্ধা দীর্ঘায়তন বিস্তার করিয়া আমার পদপ্রান্ত পরিত্যাগ করিল না। কিন্তু এই শ্রদ্ধায় কোনো পরিতৃপ্তি নাই, ইহা শূন্য ছায়া মাত্র। ইহা মূঢ় ভক্ত হৃদয় মহান্ধকার, ইহা বুদ্ধির উজ্জ্বল রশ্মিপাত নহে। বাবা বিবাহ দিবার জন্য আমাকে দেশ হইতে ডাকিয়া পাঠাইলেন। আমি কিছুদিন সময় লইলাম।
বামাচরণবাবুর সমালোচনায় আমার নিজের মধ্যে একটা আত্মবিরোধ, নিজের প্রতি নিজের একটা বিদ্রোহ ভাব জন্মিয়াছিল। আমার সমালোচক অংশ আমার লেখক অংশকে গোপনে আঘাত দিতেছিল। আমার লেখক অংশ বলিতেছিল, আমি ইহার প্রতিশোধ লইব, আবার একবার লিখিব, এবং তখন দেখিব আমি বড় না আমার সমালোচক বড়। মনে মনে স্থির করিলাম, বিশ্বপ্রেম, পরের জন্য আত্মবিসর্জন এবং শত্রুকে মার্জনা, এই ভাবটি অবলম্বন করিয়া গদ্যে হোক পদ্যে হোক খুব সাবলাইম গোছের একটা কিছু লিখিব। বাঙালি সমালোচক দিগকে সুবৃহৎ সমালোচনার খোরাক যোগাইব। স্থির করিলাম, একটি সুন্দর নির্জন স্থানে বসিয়া আমার জীবনের এই সর্বপ্রধান কীর্তিটির সৃষ্টিকার্য সমাধা করিব। প্রতিজ্ঞা করিলাম, অন্তত 1 মাস কাল বন্ধু বান্ধব পরিচিত অপরিচিত কাহারও সহিত সাক্ষাৎ করিব না। অমূল্যকে ডাকিয়া আমার প্ল্যান বলিলাম। সে একেবারে স্তম্ভিত হইয়া গেল। সে যেন তখনই আমার ললাটে স্বদেশের অনতি দূরবর্তী ভাবি মহিমার প্রথম অরুণজ্যোতি দেখিতে পাইল। গম্ভীর মুখে আমার হাত চাপিয়া ধরিয়া বিস্ফারিত নেত্র আমার মুখের প্রতি স্থাপন করিয়া মৃদুস্বরে কহিল, যাও ভাই, অমর কীর্তি অক্ষয় গৌরব অর্জন করিয়া আইসো। আমার শরীর রোমাঞ্চিত হইয়া উঠিল। মনে হইল যেন আসন্ন গৌরব গর্বিত ভক্তিবিহ্বল বঙ্গদেশের প্রতিনিধি হইয়া অমূল্য এই কথাগুলি আমাকে বলিল। অমূল্য বড় কম ত্যাগ স্বীকার করিল না। সে স্বদেশের হিতের জন্য সুদীর্ঘ 1 মাস কাল আমার সঙ্গ প্রত্যাশা সম্পূর্ণরূপে বিসর্জন করিল। সুগভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া আমার বন্ধু ট্রামে চড়িয়া তাহার কর্নওয়াল স্ট্রিটের বাসায় চলিয়া গেল। আমি গঙ্গার ধারে ফরাসডাঙ্গার বাগানে অমর কীর্তি অক্ষয় গৌরব উপার্জন করিতে গেলাম। গঙ্গার ধারে নির্জন ঘরে চিত হইয়া শুইয়া বিশ্বজনীন প্রেমের কথা ভাবিতে ভাবিতে মধ্যাহ্নে প্রগাঢ় নিদ্রা বেশ হইত। একেবারে অপরাহ্নে 5টার সময় জাগিয়া উঠিতাম। তাহার পর শরীর মনটা কিছু অবসাদগ্রস্ত হইয়া থাকিত। কোনো মতে চিত্ত বিনোদন ও সময় যাপনের জন্য বাগানের পশ্চাৎ দিকে রাজপথের ধারে একটা ছোট কাষ্টাসনে বসিয়া চুপচাপ করিয়া গরুর গাড়ি ও লোক চলাচল দেখিতাম। নিতান্ত অসহ্য হইলে স্টেশনে গিয়া বসিতাম। টেলিগ্রাফের কাঁটা কটকট শব্দ করিত, টিকিটের ঘণ্টা বাজিত, লোক সমাগম হইত। রক্তচক্ষু সহস্রপদ লৌহ সরীসৃপ ফুসিতে ফুসিতে আসিত, উৎকট চিৎকার করিয়া চলিয়া যাইত। লোকজনের হুড়ামুড়ি পড়িত। কিয়ৎক্ষণের জন্য কৌতুক বোধ করিতাম। বাড়ি ফিরিয়া আহার করিয়া সঙ্গী অভাবে সকাল সকাল শুইয়া পড়িতাম এবং প্রাতকালে সকাল সকাল উঠিবার কিছুমাত্র প্রয়োজন না থাকাতে বেলা 8টা-9টা পর্যন্ত বিছানায় যাপন করিতাম। শরীর মাটি হইল। বিশ্বপ্রেমেরও কোনো অন্ধিসন্ধি খুঁজিয়া পাইলাম না। কোনো কালে একা থাকা অভ্যেস না থাকাতে সঙ্গীহীন গঙ্গাতীর শূন্য শ্মশানের মতো বোধ হইতে লাগিল। অমূল্যটাও এমনই গর্ধব যে একদিনের জন্য সে আপন প্রতিজ্ঞা ভঙ্গ করিল না। ইতিপূর্বে কলিকাতায় বসিয়া ভাবিতাম, বিপুল ছায়া বটবৃক্ষের তলে পা ছড়াইয়া বসিব, পদপ্রান্তে কলনাদিনী স্রোতস্বিনী আপন মনে বহিয়া চলিবে, মাঝখানে স্বপ্নাবিষ্ট কবি এবং চারিদিকে তাহার ভাবরাজ্য ও বহিঃপ্রকৃতি, কাননে পুষ্প, শাখায় বিহঙ্গ, আকাশে তারা, মনের মধ্যে বিশ্বজননী প্রেম এবং লেখনী মুখে অশান্ত অজস্র ভাবস্রোত বিচিত্র ছন্দে প্রবাহিত। কিন্তু কোথায় প্রকৃতি এবং কোথায় প্রকৃতির কবি? কোথায় বিশ্ব আর কোথায় বিশ্বপ্রেমিক? একদিনের জন্য বাগানে বাহির হই নাই। কাননের ফুল কাননে ফুটিত, আকাশের তারা আকাশে উঠিত, বটবৃক্ষের ছায়া বটবৃক্ষের তলে পড়িত। আমিও ঘরের ছেলে ঘরে পড়িয়া থাকিতাম।
আত্মমাহাত্ম্য কিছুতেই প্রমাণ করিতে না পারিয়া বামাচরণের প্রতি আক্রোশ বাড়িয়া উঠিতে লাগিল। সেই সময়টাতে বাল্যবিবাহ লইয়া বাংলার শিক্ষিত সমাজে একটা বাকযুদ্ধ বাঁধিয়াছিল। বামাচরণ বাল্যবিবাহের বিরুদ্ধ পক্ষ ছিলেন এবং পরস্পর শোনা গিয়াছে যে তিনি একটি যুবতী কুমারীর প্রণয়ের পাশে আবদ্ধ এবং অচিরে পরিণয় পাশে বদ্ধ হইবার প্রত্যাশায় আছেন। বিষয়টা আমার কাছে অত্যন্ত কৌতুকাবহ ঠেকিয়াছিল এবং বিশ্বপ্রেমের মহাকাব্য ধরা দিল না। তাই বসিয়া বসিয়া বামাচরণকে নায়কের আদর্শ করিয়া এবং কদম্বকলি মজুমদার নামক একটি কাল্পনিক যুবতীকে নায়িকা খাড়া করিয়া সুতীব্র এক প্রহসন লিখিলাম। লেখনী এই অমর কীর্তিটি প্রসব করিবার পর আমি কলিকাতা যাত্রার উদ্যোগ করিতে লাগিলাম। এমন সময় যাত্রায় ব্যাঘাত পড়িল। আজকের পর্বটি এখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার এই গল্পেরই দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।